সন্ধ্যা হতেই চারিদিকে ঝড়ের আমেজ শুরু হলো। ঝোড়ো হাওয়ার মাঝে সিমরান তাদের ঘরের উঠানে ঘুরতে থাকা মুরগিগুলোকে ঘরে ঢোকানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আরে আয় রে বাবা, এদিকে ওদিকে দৌড়ে বেড়াস না। এক্ষুনি বৃষ্টি নামলে আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। প্রচণ্ড ঝড় বিদ্যুৎ শুরু হয়েছে। ওদিকে লাট সাহেবের এখনো ঘরে আসার সময় হলো না। দাঁড়াও, রাত্রি না হলে তো। হঠাৎ কথাটা আটকে গেল সিমরানের। তাদের ঘরের উঠানে কিছুটা দূরে একটা লেবু গাছ আছে। সে লক্ষ্য করল তার তলায় একটা যেন কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। কে? তুমি এলে নাকি? দেখো, ওখানে দাঁড়িয়ে থেকো না, আমাকে সাহায্য করবে এসো। সারাদিন একা একা সংসার টানতে টানতে আমার দম একেবারে বেরিয়ে যায়। আমি আর পারছি না, আমার ভালো লাগছে না। দুটো মুরগি তখন উঠানে ছুটোছুটি করছে। এমন সময় হঠাৎ করে সিমরান লক্ষ্য করল অনেকবার কথা বলবার পরেও ছায়ামূর্তিটা সেখানে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ অন্ধকারের মধ্য থেকে লম্বা হাতটা সামনে এগিয়ে এসে উঠান থেকে একটা মুরগি তুলে নিল। ওরে বাবা রে, হায় আল্লাহ, এটা আমি কি দেখছি? কে? কে তুমি? কে? তোদের মুরগির মাংসগুলো খুব নরম। আমি প্রতিদিন একটা করে খেতে আসবো, আমাকে আটকাতে পারবি না তোরা। সেই ঝড়ের মধ্যেও হাড়গোড় চিবিয়ে খাবার কটমট শব্দ এলো। সিমরান আর সহ্য করতে পারল না। অন্ধকারের মধ্যে দুটো লাল চোখ যখন জ্বলে উঠল তখন একবার চিৎকার করে বাঁচাও! সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। এই রে, এমন সময় বৃষ্টিটা শুরু হলো, ঘর থেকে ছাতাটা আনতেও তো ভুলে গেছি। যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ কিছুই করবার নেই, এখানেই থাকতে হবে চুপ করে বসে। আরে নাসির ভাই, তোমার দোকানটা খোলা আছে তাই বাঁচলাম, না হলে তো অবস্থা আজকে খারাপ হয়ে যেত। আর বলো না, গাছের একটা ডাল এমন মরমর করে ভেঙে পড়লো, আমার মাথায় পড়লে আজকে অক্কা পেয়ে যেতাম। সেই তো, এখন কাজ থেকে বাড়ি ফেরবার সময় মানুষদের। এই সময় যদি এভাবে ঝড় বৃষ্টি নামে তাহলে তো মানুষ বিপদে পড়বে। তারা নিজেদের মধ্যে কথোপকথন করছে, এমন সময় অঝোরে বৃষ্টি নামল। বিদ্যুতের চমক মাঝে মাঝে বাইরের আবহাওয়াকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। গিন্নি যে একা ঘরে কিভাবে আছে সেটাই আমি কথাটা বলতে গিয়েও আটকে গেল নাসির। তার চোখে পড়ল কবরের পাড়ে বাঁশতলার নিচে কে একজন যেন দাঁড়িয়ে রয়েছে। আমি ভুল দেখছি না তো? কি হলো নাসির, কি দেখবার কথা বলছো তুমি? একবার ওই দিকে তাকিয়ে দেখো তো দাদা, আমি কিছু ভুল দেখছি না তো? বাঁশতলার পাশেই কে যেন একটা দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। আরে তাই তো, আমারও তো সেটাই মনে হচ্ছে। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে এইভাবে দাঁড়িয়ে কে থাকবে ওখানে? একবার ডাক পারবো কি? না না থাক, আমার একটু অন্যরকম কিছু মনে হচ্ছে। কিন্তু এতদিন তো কবরের পাড়ে আমি কিছুই দেখিনি। ভূত প্রেতের কথা বলছো নাকি ভাই? হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি। ব্যাপারটা কেমন হলো? তাদের এই চিন্তার মাঝেই হঠাৎ আরেকটা কাণ্ড ঘটল। বৃষ্টির মধ্যে চাদর মুড়ি দেওয়া একটা লোক তার দোকানের সামনে দিয়ে অন্ধকারের দিকে হেঁটে চলে গেল। এবার তাদের দুজনকার ভয় করতে শুরু করলো। কি শুরু হয়েছে ভাই? এই ঝড়ের রাতের বেলা এরকম ভৌতিক কাণ্ড দেখছি কেন? আমাদের কি মেরে ফেলবে নাকি? হ্যাঁ, আমার দোকানে ঢুকে আমাদের আক্রমণ করবার ক্ষমতা ওদের নেই, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না হঠাৎ করে এদের উপদ্রব শুরু হলো কেন। কি ব্যাপার বাবা, তুমি এখনো ঘুমোওনি? আজকে তোমার শরীরটা খারাপ, কোথায় একটু শুয়ে বিশ্রাম নেবে তা নয়, তুমি এখানে উঠে বসে আছো কেন? যা ঝড় বৃষ্টি নেমেছে তাই জন্যই আর ঘুমাতে ইচ্ছা গেল না, এসে বসে আছি। তা বন্যা চলে আসবে নাকি রে মা? না না, এমনি কালবৈশাখী ঝড়, যেমন এসেছে আবার তেমনই দেখবে চলেও যাবে। তাই যেন হয় রে, বেশি ঝড়ঝাপটা হলে গ্রামের গরিব মানুষগুলো বিপদে পড়বে। ও বাবা গো, ওটা কে গো? বেড়ালটা প্রায় ভিজে জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকে তৎক্ষণাৎ ঘরের বাইরে চলে গেল।
তারপর অদ্ভুতভাবে কাঁদতে শুরু করলো। ওরে ওটা বেড়াল। বাপরে বাপ, আমি ভাবলাম ভূত। হ্যাঁ, এই ঝড় বৃষ্টির রাতে এরকম একটা ভূত দর্শন হলে জমে যায়। তা একটা ভূতের গল্প শুনবি নাকি এখন? না আব্বা, আমি ঘুমাতে চললাম। এই সময় আর ভূতের গল্প শুনিও না। তুমিও শুয়ে পড়বে সময় করে। আমি চললাম। সবই ঠিক আছে, কিন্তু বিড়ালটা এভাবে অদ্ভুত রকম কান্না জুড়ে দিল কেন? বেড়ালের কান্না শুভ সংকেত নয়। কি হয়েছে তোমার? তুমি অজ্ঞান হয়ে বাড়ির বাইরে পড়েছিল কেন? একেবারে ভিজে যা তা অবস্থা হয়েছিল। আমাদের সব মুরগিগুলো খেয়ে ফেললো গো। একটা কেউ বাঁচিয়ে রাখবে না। কি বলছো কি তুমি? কি আমাদের মুরগি খাবে? চোর ডাকাত এসেছিল নাকি? না, চোর ডাকাতে নয়, ওরা এসেছিল। তুই কাদের কথা বলছো? আমার তো কিছুই মাথায় আসছে না। তোমার তো ঘরে ফিরবার নাম নেই। আমি সারাদিন ঘরে একা একা থাকি। আজকে যখন সন্ধেবেলায় ঝড় উঠলো হঠাৎ করে, তখন আমি মুরগিগুলোকে ঘরের ভেতরে ঢুকাচ্ছিলাম। সেই সময় দেখি লেবুতলার নিচে কে যেন একটা দাঁড়িয়ে আছে। তারপর সেখান থেকে লম্বা হাত বাড়িয়ে একটা মুরগি তুলে চিবিয়ে খেতে শুরু করলো। তারপরেই আমি ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই। আজকে আমার দোকানের সামনেও অনেক ঘটনা ঘটেছে। কি হয়েছে গো? তোমরাও কি ভূত দেখেছো নাকি? থাক, তোমাকে সেসব কথা আর বলবো না। বিশ্রাম নিতে হবে। আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করেছি, মাথাটা কাজ করছে না, খুব বিরক্ত লাগছে আমার। হ্যাঁ গো, আমার খুব ভয় করতে শুরু করেছে। কোনো ভয় নেই, কিচ্ছু হবে না, আমরা আছি তো। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। এরপর তুমি সন্ধে হলে বাড়িতে চলে এসো না গো। আমার একা থাকতে খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, সময় হলেই আমি ঠিক চলে আসব। ঘটনা ঘটবার দুদিন বাদ আকাশ মেঘমুক্ত। চাঁদনী স্টেশনে রাতের শেষ ট্রেনটা সশব্দে এসে প্রবেশ করল, কিন্তু তার মধ্য থেকে নামল দুজন মাত্র যাত্রী। প্রথমজন সবুর, আর দ্বিতীয়জনকে তখনও ঠিক চেনা যাচ্ছে না, অন্ধকারের মধ্যে আছে। ঠিক যেটা আন্দাজ করেছিলাম সেটাই হলো। একটাও ভ্যান রিক্সা নেই। উফ বাবা, এবার আমাকে ওই গ্রাম্য ভূতুরে গল্পের মতো একা একা যেতে হবে। মাঝ রাস্তায় হয়তো ভূত দেখব, জমিতে রাত কাটাবো অজ্ঞান হয়ে, সকালবেলায় উঠে থেকে আবার হয়তো জীবন শুরু হবে। সবুর এসব কথাই বলছে, হঠাৎ করে সেই লোকটা বলল, কে ভাই তুমি? কোথায় যাবে? যাবো তো গ্রামের ভেতরে, কিন্তু মহা মুশকিল হয়ে গেল। এসেছো কোথায় তুমি? এসেছি আমার নানার বাড়িতে। আমার নানার নাম আলাউদ্দিন। এ সবুর নাকি? আমার তাই কেমন চেনা চেনা মনে হচ্ছে, দেখেই ধরেছি। আমি ঠিক বুঝতে পারছি না, অন্ধকার তো, তাই ঠিক আন্দাজ করতে আরে আমি তোমার সাব্বির ভাইয়া। আরে চলো চলো, ভালোই হয়েছে। আমিও কাজ থেকে ফিরছি, তুমিও চলে এসো। দুজন মিলে গল্প করতে করতে যাওয়া যাক। চাঁদনি আলোটা আছে তাই, না হলে রাস্তা একেবারে অন্ধকার। আমি আবার টর্চ আনতেই ভুলে গেছি। আমার কিন্তু বেশ ভালো লাগছে। চাঁদনি রাতে গ্রামের সৌন্দর্য একদম অন্য রকম লাগায়। তা ভাইয়া, এখানে ভূতের উপদ্রব নাই তো? ভূত? না না, ওসব কিছু ব্যাপার না। তারা কথা বলতে বলতে তালপুকুরের রাস্তাটার পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে সবুরের নজর পুকুরের পাড়ের দিকে গেল। সেখানে একটা কালো মতো কে যেন বসে আছে। পুকুরের জলে মাছ খেলা করছে। সেখান থেকেই যেন মনে হলো মাছ ধরে ধরে খাচ্ছে। পুকুর পাড়ে কে যেন বসে আছে ভাইজান। ও কিছু না, তুমি চলো চলো, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। অনেক রাত হয়েছে তো, এখানে আবার শেয়ালের উপদ্রব আছে, এসে কামড়ে টামড়ে দিলে অসুবিধা আছে আবার। সবুরের মনে একটা খটকা রয়ে গেল। সে বুঝতে পারল সাব্বির ভাইজান তার কাছে কিছু লুকাচ্ছে। যাক, তোকে অনেকদিন বাদে এখানে দেখে ভালো লাগলো। 2 বছর আগে এসেছিলিস, আমি এখন ঘরে আছি, ভালোই হয়েছে।
হ্যাঁ হ্যাঁ, এই তোরা মাঝে মাঝে এলে আমার খুব ভালো লাগে, না হলে তো বাকি জীবনটা একাই কাটাতে হবে। আমার সঙ্গে বলতে আমার বাড়ির কাজের লোকগুলো, ওদের সাথেই গল্পগুজব করে কাটিয়ে দিই। ও আচ্ছা, ভালো কথা। আজকে রাত্রিবেলা আমি কিন্তু মাছ ধরতে যাব, আমার অনেক দিনের শখ। রাত্রিবেলা মাছ ধরতে যাবি? কোথায় মাছ ধরতে যাবি? ওই তো আসবার পথে একটা তাল পুকুর দেখলাম না, বিশাল বড়। সেখানে মানে তার পাশে জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। ওখানে অন্ধকারে বসে মাছ ধরবার মজাই আলাদা। কিন্তু এত রাতের বেলায় তুই একা মাছ ধরতে যেতে পারবি? ওদিকে আবার শিয়ালের উৎপাত আছে। আর তাছাড়া আবহাওয়ার যা অবস্থা, যখন তখন বৃষ্টি নামছে। কালকে রাতে আসবার সময় মনে হলো ওখানে যেন কারা বসে মাছ ধরছিল। আমিও তাদের সাথেই থাকবো, একটু পরিচয় করে নেব দরকার হলে। আমার কিন্তু খুব ভয় করছে, রাত্রিবেলায় না গেলেই নয়। শহরে থাকতে এরকম রাত আমি পাই না, তখনও রাত 11টা-12টা কোনো ব্যাপার নয়। গ্রামের ব্যাপার সম্পূর্ণ আলাদা। এখানে রাত নামলেই সমস্ত কিছু নিস্তব্ধ নিশ্চুপ হয়ে যায়। তুই একবার ভেবে দেখ তোর দিদির কথাটা। আমি ভেবে দেখে নিয়েছি। আর তোমরা এত চিন্তা করছো কেন? আরে আমি বড় হয়েছি, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। তোমরা কি এখন আমাকে সেই ছোট্ট ভেবেছো নাকি? না না, তা নয়। তবুও এখানে এসে যদি কোনো অঘটন ঘটে তাহলে তো খারাপ দেখায়, তাই না? আমি তোমাকে বলছি না না, আজকে দুপুরবেলায় তুমি যেমন মাছ কিনে খাওয়ালে, কালকের মাছটা আমি তোমাকে খাওয়াবো। দুটো পয়সা করেছি তো, তাই জন্য হাতটা একটু নিষ্পিস করছে খরচ করবার জন্য। পরিকল্পনা মতো রাত নামবার পরেই ছিপ হাতে করে নিয়ে সবুর মাছ ধরতে চলল সেই তালপুকুরের কাছে। সেখানে পৌঁছে দেখল চারিদিক শুনশান। সেও আলো নিয়ে আসেনি। প্রকৃতিটা তার বেশ ভালো লাগছিল। না, এবার বসে কয়েকটা মাছ ধরা যাক। কিছুক্ষণ বেশ শান্ত মনে বসে মাছ ধরতে শুরু করল সবুর। শান্ত নিরিবিলি পরিবেশে সবুরের চিন্তাভাবনাগুলো আরও পরিষ্কার হতে শুরু করল। আহা, সবুরের মনে হলো যেন এখানে একটা ঘর তৈরি করে থাকে। সারা দিনের ক্লান্তির পর ঘুমটা অন্তত। হঠাৎ তার চিন্তাভাবনার মাঝে ছেদ পড়ল। মশাইয়ের কি এখানে নতুন আসা হয়েছে নাকি? চমকে উঠে সবুর দেখল কখন যেন নিঃশব্দে সেই লোকটা তার পাশে এসে বসেছে একটু দূরে। হঠাৎ করে সবুরের নাকে একটা আষ্টে গন্ধ আসতে শুরু করলো। হ্যাঁ, ওই আর কি, মানে একটু মাছ ধরতে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এই পুকুরের মাছগুলো অনেক সুস্বাদু। ও, আপনি তাহলে সেই লোক? আমি কালকে এখান দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম বটে, আপনি মাছ ধরছিলেন। তা একটা কথা বলুন তো, এই পুকুরটা কার? না মানে এইভাবে আমরা মানে মাছ ধরছি মানে না বলে, তাই। সেসব নিয়ে কোনো চিন্তা করবেন না, এই পুকুর গ্রামবাসীর। সবাই এখানে মাছ ধরতে পারে, যদিও কেউ এখানে খুব একটা তেমন আসে না। আসে না? কিন্তু কেন বলুন তো? এই বলছেন পুকুরের মাছ সুস্বাদু, তাহলে তো গ্রামের লোকেদের এখান থেকে মাছ ধরা উচিত, অন্তত আমার সেটাই মনে হয়। আসলে এই পুকুরের বদনাম আছে কি না, তাই কেউ আসতে চায় না। বদনাম? কি ধরনের বদনাম? লোকে বলে নাকি এখানে ভূত দেখতে পাওয়া যায়, যারা নাকি এই পুকুরের মাছগুলোকে খায়। কি বলছেন কি আপনি? মানুষ এত উন্নত হয়েও ভূতে বিশ্বাস করতে ছাড়ে না? তার মানে আপনি বলছেন ভূত নেই, তাই তো? আপনিও হয়তো আমার কথাটা বিশ্বাস করেন, তাই জন্যে আপনিও এই রাতের বেলায় মাছ ধরতে এসেছেন, তাই নয় কি? লোকটা আর কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর হঠাৎ করে সবুর লক্ষ্য করল পাশে বসে থাকা লোকটার একটা হাত লম্বা হয়ে চলে গেল পুকুরের মাঝে। সেখানে অনেক মাছ লাফালাফি করছিল। একটা মাছ ধরে নিয়ে খেতে শুরু করলো। এবার সবুরের ভয় লাগলো। এ কি, আপনি কে? এইভাবে আপনি হাত বাড়িয়ে মাছ ধরছেন কিভাবে? আমি যে ওদেরই একজন, বললাম না এই পুকুরের মাছ খুব সুস্বাদু। এই যে আমি খাচ্ছি, সেই কারণেই তো আপনাকে বলতে পেরেছিলাম। ছিপ ফেলে দিয়ে
ওদিকে অন্ধকারের মধ্যে লোকটার দুটো জ্বলন্ত লাল চোখ। সবুরের চিন্তা ভাবনা এক নিমেষে সমস্ত ঘুলিয়ে উঠল। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। চিৎকার করো না, না হলে কিন্তু তোমার গলা টিপে এখানে শেষ করে দেবো। একদম চিৎকার করবে না ভুলেও। ওরে বাবা রে, পালাই, না হলে মেরে ফেলবে। ওরে বাবা! আরে নাসির যে, এসো এসো, অনেক দিন বাদ আমার কাছে এলে। কি ব্যাপার, কিছু বলবে নাকি? আজকে দোকান বন্ধ নাকি? দোকান খুলতাম, কিন্তু কয়েকদিন ধরে একটা সমস্যায় ভুগছি, সেটা আপনাকে জানাতে এলাম। আমাদের দুজনের সাথেই ঘটেছে। কি ব্যাপার, কি হয়েছে কি? ইদানিং না আমাদের গ্রামে ভূতের উপদ্রব অনেক বেড়ে গেছে। তার মানে আমাকে একটু বুঝিয়ে বলবে কি? ঘটনাটা অনেক দিন আগের। একবার প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টি হলো। সেদিন আমার গিন্নি ঘরে মুরগিগুলো ঢোকানোর জন্য ব্যস্ত হয়েছিল। ঠিক তখনই দেখে আমাদের লেবুতলার কাছে একজন দাঁড়িয়ে আছে। সে কি কথা, ভূত ছিল নাকি? তারা হঠাৎ করে বাড়িতে বাড়িতে আসতে শুরু করলো কেন? আমি সেটাই বুঝতে পারছি না। আমি তো এতদিন কবরের পাড়ে দোকান দিয়ে আছি, কোনো দিন কিছু দেখিনি, কিন্তু সেদিন রাতেই হঠাৎ করে দেখি একটা লোক ঝড় বৃষ্টির মধ্যে চাদর মুড়ি দিয়ে আমার দোকানের সামনে দিয়ে চলে গেল। আমার সঙ্গে সাব্বির ছিল, ও দেখেছে। কথাটা তোমরা ভুল বলনি। কালকে আমার রাতের বেলায় মাছ ধরতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছে। আমার পাশে এসে সেই ভূত পুকুর থেকে হাত বাড়িয়ে মাছ ধরতে শুরু করেছিল। তুই কি বলছিস কি সবুর? তোর সাথে এমন ঘটনা ঘটেছে, তুই তো আমাকে আগে বলিসনি। তোমাকে ভয়ে কথাটা বলতে পারিনি। না না, কালকে রাতে যে আমি কি করে ঘুমিয়েছি আমিই জানি। তাহলে তো বলতে হবে এ একজনেরই কাজ। আচ্ছা নাসির, একটা কথা বলতো। বাবু, কি জিজ্ঞেস করবেন বলুন। তুই তো অনেক রাত পর্যন্ত ওখানে থাকিস, কোনো কিছু লক্ষ্য করেছিস কি? কোনো অপরিচিত লোকজন হঠাৎ করে রাতের বেলায় কবরস্থানে এসেছে? সেরকম কিছুই তো লক্ষ্য করিনি বাবু। বেশি রাতে হলে তো জানি না। আমার মাথায় একটা পরিকল্পনা আছে। কালকে তো আমি ভয় পেয়ে চলে এসেছিলাম, কিন্তু সেই ভূত আমার কোনো ক্ষতি করবার চেষ্টা করেনি। আমি যদি তার মুখ থেকেই জানতে পারতাম যে সে কেন এরকম করছে, তাহলে হয়তো কোনো একটা সমাধান করতে পারতাম। তোমাকে আমি একা আর ছাড়বো না কোথাও। দরকার হলে আমি যাব সবুরের সাথে, আপনি কোনো চিন্তা করবেন না। তবুও ভূতের যে কি ইচ্ছে সেটা তো জানতে পারবে না। ও কি জন্যই বা হঠাৎ করে এরকম নিজের জায়গায় ছেড়ে মানুষের জায়গায় আসতে শুরু করলো, সেটাও তো বলতে পারা যায় না। আচ্ছা সবুর ভাই, আমরা একবার সুযোগ নিয়ে দেখি, যদি তার মুখ থেকে কিছু জানতে পারি। সবুর ভাই খুব ভয় করতে শুরু করেছে তো। যা প্রশ্ন করবার তুমি করবে, আমি কিছু জানি না, আমি চুপ করে থাকবো। হ্যাঁ হ্যাঁ, যা প্রশ্ন করবার আমিই করব। তুমি শুধু চুপ করে বসে থাকবে। এখন দেখি সে কখন আসে। দুটো মাছ তো ধরে রেখেছি, সেটা দিয়ে না হয় ঘুষ দেব। কি ভাই, কালকে যে ভয় পেয়ে পালিয়ে গেলে, আমি কি তোমাকে মারবো বলেছিলাম? আরে না না, তা নয়। আসলে আমার এসব অভিজ্ঞতা নেই তো, তাই জন্য একটু ভয় পেয়ে গেছিলাম। ও নিয়ে কিছু মনে করবেন না। তা তোমার পাশেও কি মুদির দোকানের লোকটা না? এই রে কলা, এই সৌর আমাকে চিনে ফেলেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অনেকদিন ধরেই মাছ ধরতে আসতে চাইছিল, কিন্তু এই গ্রামের মানুষদের তো আপনি চেনেন, ভয় দেখিয়ে রেখে দিয়েছিল। আমি আজকে নির্ভয় দিয়ে নিয়ে এসেছি, আপনি আবার যেন ভয় দেখাবেন না। না না, মাথা খারাপ নাকি? আপনার কাছে কিছু কথা জানবার ছিল, যদি আপনি সত্যি কথা বলেন তাহলে ভালো হতো। ওই মাছগুলো কি আমার জন্য রেখেছো? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্যই রেখেছি। আচ্ছা বলুন তো, আপনি এইভাবে মানুষকে ভয় দেখিয়ে বেড়াচ্ছেন কেন? আমাকে দেখে যদি কেউ ভয় পায়, তাহলে আমি কি করতে পারি? ভয় তো আমি দেখাইনি, আমি শুধু একটু খাবারের জন্য এটা ওটা চুরি করি। আসলে অনেক দিন আগে স্বভাব ছিল তো, এখনো পর্যন্ত ছাড়তে পারিনি। শুনেছি মৃত্যুর পর আত্মা নাকি ছাড়া পেয়ে যায়, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে। আমিও তো বেশ শান্তিতেই ছিলাম। এক ঝড় বৃষ্টির রাতে মাথায় বাজ পড়ে মরে গিয়েছিলাম। হঠাৎ করে দেখলাম অনেক দিন পর কেমন যেন জেগে উঠলাম। আমারও বেশ ভালো লাগলো।
কিন্তু সেই খাবার জ্বালাটা রয়েই গেল। কি বলবো ভাই, সারাক্ষণ কত প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়। মেয়ে মানুষের যে এত প্রশ্ন থাকে পেটে, সেটা জানতাম না। মেয়ে মানুষ? আপনি কার কথা বলছেন? এই যে যে আমাকে ডেকে তুলেছিল তার কথা। আমার কাছ থেকে জানতে চায় ভূতেরা কি চায়, ভূতের সমাজে কি হয়। আমাকে প্রত্যেক দিন জমা খরচের হিসেব দিতে হয়। এভাবে কি সম্ভব? সে কি প্রত্যেক রাতে আপনার কাছে আসে? আজকেও আসবে, দেখবে নাকি তাকে? একবার ধরতে হবে তো। এইভাবে তো তোমাকে কষ্ট দেওয়া উচিত নয়। তাহলে বলো, আমি বেশি কিছু কথা বলতে গেলে আমাকে ভয় দেখায়, বন্দি করে রাখবে বলে। আমি বাবা ভয় কিছু বলি না। সন্ধেবেলা থেকে ছাড় পেয়ে কবরে থাকতে ভাল লাগে না, তাই এদিক ওদিকে একটু পেটের সন্ধানে ঘুরে বেড়াই। এই মেয়েটার নামটা জিজ্ঞেস করো। মেয়েটার নাম কিছু বলতে পারবেন? না, অত কিছু বলতে পারবো না। শুধু বলেছিল ও নাকি কি সব পরীক্ষা করছে, তারপর আমি জানি না। আর কতক্ষণ পর সে আসবে? রাতটা একটু গভীর হোক, চারিদিক নিস্তব্ধ হোক, সবাই একটু ঘুমিয়ে পড়ুক, তারপর সে আসবে। তোমরা দুজন এখানে বসে থাকো, ওই এখানেই আসে। ওই গাছের তলায় দাঁড়িয়ে আমাকে কয়েকটা প্রশ্ন করে, তারপর চলে যায়। ওই যে মনে হচ্ছে আসছে। এরপরেই তারা লক্ষ্য করল চাদর গায়ে দিয়ে চুপি চুপি চোরের মতো প্রবেশ করলো মেয়েটি। আমার জন্য আজকাল তুমি অপেক্ষা করছো নাকি আবার? আসলে এইভাবে প্রতিদিন আসতে আমার খুব কষ্ট হয় তো। এতদিন বোধ হয় বাকি সবাই মরে অন্য জন্ম নিয়ে নিল। আমি আমার পাপ কাজের জন্য এখনো ঘুরে বেড়াচ্ছি, আর কষ্ট সহ্য হয় না। চিন্তা নেই, আর বেশি দিন তোমাকে জ্বালাবো না। আমাকে তাহলে আজকে কি বলতে হবে? এমন সময় ঝোপের আড়াল থেকে সবুর এবং নাসির বেরিয়ে মেয়েটিকে ধরল। ধরেছি বেটা, আমাদেরকে বিপদের মুখে ফেলে দেওয়া, এই কবরে এসে অশান্তি করা, এখানে কতজন শান্তিতে ঘুমিয়ে আছে তাদের শান্তি নষ্ট করা। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি কিন্তু এই কবরের সবাইকে জাগিয়ে তুলে তোদের পেছনে লাগিয়ে দেব। সে তুমি যা করবার করো, কিন্তু তোমার মুখটা তো একবার দেখি। এ কি নাসরিন দিদি, তুমি? আমি ভাবতে পারিনি আলাউদ্দিন বাবু, আমাদের নাসরিন এই কাজটা করবে। ওর কত সাহস! আমরা যেখানে রাতের বেলায় একা বের হতে পারি না কেউ, সেখানে ওই চোরের ভূতকে জাগিয়ে তুলেছে। আমি কাউকে জাগাইনি, ওর আত্মা এমনি ঘুরে বেড়াতো। আমি শুধু ওর সাথে যোগাযোগ করেছি। মুখটা একদম বন্ধ কর নাসরিন। আমি ভাবতে পারছি না তুই এরকম কাজ করবি, কিন্তু কেন করলি এ কাজ? আমার নিজের দরকারই করেছে আব্বা, তুমি আমার দোষ নিও না। দোষ নেব না? তুই কি বলতে চাইছিস? গ্রামের এতগুলো মানুষ ওই ভূতের জন্য সবাই ভয়ে ছিল, ঘরের থেকে মুরগি গরু হাঁস চুরি করছে, এ সমস্ত কিছু তোর জন্য হয়েছে। আব্বা, তুমি হয়তো জানো না, আমাদের ইউনিভার্সিটিতে আমাদের এক গুপ্ত সোসাইটি আছে। সেখানে আমাদের পরীক্ষা দিতে হয় এই ভূত সম্পর্কে সমস্ত কিছু তথ্য নিয়ে, এবং সঠিক তথ্য নিয়ে যে সেখানে যেতে পারে তাকে অনেক উঁচু পদ দেওয়া হয়। আর তুই সেই পদের লোভে আমাদের সকলকে বিপদে ফেললি। এতক্ষণে বুঝতে পারছি হঠাৎ করে তোর এখানে এসে এতদিন থাকবার উদ্দেশ্যটা কি, আর প্রত্যেক রাতে সকাল করে আমাকে ঘুম পাড়িয়ে দিতিস কেন? আমাকে ক্ষমা করে দিও আব্বা, কিন্তু ও কারোর কোনো ক্ষতি করবে না, তুমি বিশ্বাস করো। হ্যাঁ, না না, তুমি দিদিকে ক্ষমা করে দাও। আমরা কথা বলে দেখেছি, ওই ভূতের কোনো খারাপ উদ্দেশ্য নেই। বেশ, তোরা যখন বলছিস তখন আমি বেশি চিন্তা করছি না, বাকিটা তোরা দেখে নিস। এই ঘটনার পর দিন দিনে কেটে গেছে। কবর পাড়ে নাসিরের মুদির দোকানে মাঝে মাঝে রাত্রিবেলায় সেই ভূত এসে অনেক গল্পগুজব করে। কিভাবে এসে চুরি করে লোকের কাছে মার খেত, সেই সমস্ত গল্প সবকিছুই বলে।
কি ভাই নাসির, দোকান বন্ধ করবে না? চলো বাড়ির দিকে যাওয়া যাক। আরে দাদা এসো না, বসো তুমিও। এই মজার মজার যদি গল্প শুনতে চাও তাহলে একটু অপেক্ষা করো। কে গল্প করবে তোমার সাথে? এই যে আমি গল্প করব, আপনি শুনলে আপনিও থাকুন। ওরে গেলুম রে বাবারে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, গেলুম ওরে বাবু। সাব্বির মোটেও সেখানে দাঁড়ায় না আর। ভূতের ভয়ে সে সব সময় জড়ো হয়ে থাকে।